সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চান্দা। আপনারা জানেন আমরা এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটা মূলত সকাল 11টার সময় করে থাকি। শীতকালীন সময়ে আমরা আমাদের সময়সূচিটা একটু পরিবর্তন করেছি। আমরা প্রতিদিন সন্ধ্যা 7:30টার সময় আমরা এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটা করব। সেক্ষেত্রে আপনাদের এই সময়, আমাদের এই সময় পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের অবশ্যই জানাবেন। আমরা সেই আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের অনুষ্ঠান পরিচালনা করব। স্বাগত জানাচ্ছি সকলকে, দর্শক শ্রোতাকে। আজকে আমরা এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে মূলত যিনার সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের স্টুডিওতে এসেছেন মেহেরপুরের কৃতি সাংবাদিক, মেহেরপুরের সিনিয়র সাংবাদিক, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো ভাই। এই রুহুল কুদ্দুস টিটো ভাইকে নিয়ে আজকে আমাদের এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান শুরু করবো। স্বাগত জানাচ্ছি রুহুল কুদ্দুস টিটো ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। আজকে ধন্যবাদ শ্রোতা দর্শকদেরকে। আজকের এই সান্ধ্যকালীন আমাদের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তনের প্রথম পর্ব আপনাকে দিয়ে মূলত শুরু করছি। আমার সৌভাগ্য যে আপনাদের মেহেরপুর প্রতিদিনে এই প্রথম সান্ধ্যকালীন অনুষ্ঠানে যোগ দিতে পেরে। জি, শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে আমি আসতে পেরেছি আপনাদের কাছে। আমি প্রথমেই কয়েকটা পত্রিকার সংবাদ পড়ে আমরা সংবাদের ভিতরে ঢুকবো। মেহেরপুর প্রতিদিন আমার কাছে আছে। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি করেছে, তার শিরোনামটি এমন: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল 17 বছরও পায়নি প্রয়োজনীয় জনবল। দ্বিতীয় লিডটি করেছে মুজিবনগরে হেরোইন সহ তাঁতি লীগ নেতা আটক, চুয়াডাঙ্গায় বাড়তি দামে সার বিক্রির অভিযোগ, মিরপুরে সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু, আলমডাঙ্গায় মেয়র প্রার্থী ফারুকের মতবিনিময় সভা অনুষ্ঠিত, মুজিবনগর উপজেলা তাঁতি লীগের কমিটি বিলুপ্ত, কুষ্টিয়ায় 4 কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক, মুজিবনগরে রক্তদানের মাঝে গেঞ্জি প্রদান রক্তদাতাদের মাঝে, জীবননগরে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক, কোটচাঁদপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আমার কাছে আছে মাথাভাঙা, দৈনিক মাথাভাঙার প্রধান সংবাদটি করেছে মার্চ এপ্রিলে ধাপে ধাপে দেশব্যাপী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ভোট গ্রহণের জন্য 37 থেকে 40 দিন হাতে রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। দ্বিতীয় সংবাদটি হচ্ছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ রাষ্ট্রপতির। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার সুযোগ নেই, এটি আমাদের মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য। আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামে ডাকাতি, ভ্রাম্যমাণ আদালতে 3 মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আমি আলোচনা শুরু করব। প্রথমে আমি আজকের যে আমাদের মেহেরপুর প্রতিদিন পত্রিকার যে শিরোনাম, প্রধান সংবাদ 17 বছরও পায়নি প্রয়োজনীয় জনবল, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে 42 জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে ডেপুটেশনে আসা 4 চিকিৎসক সহ কর্মরত আছেন মাত্র 22 জন। কিভাবে দেখবেন এটা? এখন যেটা বলতে হয়, সারা বাংলাদেশের মফস্বলে যেগুলো আছে, জেলা শহরের যে হসপিটালগুলো আছে, সেখানে সব জায়গাতেই চিকিৎসক নেই। চুয়াডাঙ্গাতে এই অবস্থা, আমাদের মেহেরপুরেও ওই একই অবস্থা। মেহেরপুরেও আপনার সেই পোস্টগুলোতে যেগুলো খালি রয়েছে সেগুলো এখনও পূরণ হয়নি। জনবল এখানেও কম, চুয়াডাঙ্গাতেও এটা কম। এটা হচ্ছে কি, জনস্বাস্থ্য সেবাটা যেটা সরকার চেষ্টা করছে, এই জনবল কেন দিতে পারছে না সেটাও একটা প্রশ্ন। স্বাস্থ্য অধিদপ্তরে কিছুদিন আগেই বোধহয় আমার একটা নিয়োগ হয়েছে। এই করোনাকালীন সময়ে ডাক্তারদেরকে এতটাই প্রয়োজন, যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে বলা যায় করোনা নিয়ে, তাদের সংখ্যা যদি কম হয়ে থাকে তারা এই ডিউটিটা কিভাবে পালন করবে?
একটা সাধারণ রোগীও যদি দেখতে যায়, সেই রোগীকে যে পরিপূর্ণ সেবাটা দেওয়া দরকার তার পক্ষে তার সেটা সম্ভব হবে না। এটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। একটা হসপিটালে রোগীর সংখ্যা কম আসে না দিনে, কোনো কোনো হসপিটালে 100, 200, 300, 400, 500 পর্যন্ত রোগীর সংখ্যা হয়ে যায়। রোগীর ধরন আছে, কেউ কোভিড আক্রান্ত হয়ে আসছে, কেউ জ্বর আক্রান্ত হয়ে আসছে, কেউ হাত পা ভাঙা নিয়ে আসছে, এমার্জেন্সি আসছে। এই জায়গাগুলোতে ডাক্তার যদি স্বল্পতা থাকে, তখন দেখা যায় যে ওখানে যারা প্র্যাকটিশনার রয়েছে, যারা কাজ করেন, যেমন কম্পাউন্ডার যারা রয়েছেন, তাদেরকে শেষ পর্যন্ত কাজ করতে হয় এবং সেই সেবাটার মানটা নিম্ন হয়ে যায়। এবং ডাক্তার যে প্রেসক্রিপশনটা করে সেটাও কিন্তু খুব তাড়াহুড়ো করে তাকে একটা প্রেসক্রিপশন করতে হয়। একটা রোগীর পিছনে সে সময় দিতে পারে কতটুকু? সেই সময়টুকু সে দিতে পারছে না, কারণ হচ্ছে যে তার রোগীর সংখ্যা বেশি। তাহলে হসপিটালের এই সেবাটা কিন্তু সরকারি যে সেবাটা সে নেবে, তাকে কমন কতগুলা প্রেসক্রিপশন করে দিতে হয়, অনেক সময় করেই ফেলে, কমন দেখা যায়। এখানে রোগীর পরিপূর্ণতা আসে না চিকিৎসাতে, এবং রোগীর মানে যে সুযোগটা পাওয়ার কথা সেই সুযোগগুলো সঠিকভাবে পাচ্ছে না। এটা একটা বড় দুর্বলতম দিক। সরকার এ ব্যাপারে, আমার মনে হয় যে সরকার এ ব্যাপারে খুব দ্রুত এটা নজর দেওয়া উচিত। স্বাস্থ্য বিভাগে অনেক ডাক্তারের প্রয়োজন। একজন সারা বাংলাদেশে আমার যতদূর জানা, একজন ডাক্তারের পিছনে প্রায় 56 জন রোগী থাকে, তারও বেশি রয়েছে। এই যে রোগীর সংখ্যা আর এই যে ডাক্তারের সেবা দেওয়ার সংখ্যা, এটা তো খুবই কম। ডাক্তার আমাদের অতি দ্রুত নিয়োগ দরকার। এটা সারা বাংলাদেশের সব জায়গাতেই এরকম সমস্যা রয়ে গেছে। আবার দেখা গেছে ঢাকা থেকে ডাক্তারকে যদি পোস্টিং দেওয়া হয় মেহেরপুরে বা চুয়াডাঙ্গাতে, তিনি থাকবেন না, তিনি আবার যে কোনোভাবেই হোক তার পোস্টিংটাকে ঢাকাতে নিয়ে যাবে অথবা অন্য কোনো বড় শহরের দিকে নিয়ে যাবে। তা আমরা যারা মফস্বলে বসে থেকে এই জেলা শহরগুলোতে সেবা নিতে চাই, তারাও কিন্তু এই সেবার থেকে বঞ্চিত হচ্ছে। যেমন আপনার মেহেরপুরে অর্থোপেডিক্স ডাক্তার নেই, মেহেরপুরে কার্ডিওলজিস্ট যিনি আছেন, মাঝে ছিলেন, এখন বোধহয় নেই সম্ভবত। এই যে স্পেশালিস্ট ডাক্তারগুলা, তারা কিন্তু মফস্বলে আসতে চাচ্ছেন না। অর্থাৎ কেন যে আসছেন না, এবং তাদের বাধ্যতামূলক পোস্টিংও দেওয়া হচ্ছে, আবার দেখা যাচ্ছে তারা থাকছেন না। এটা প্রাইভেট প্র্যাকটিস তো করছেন। হ্যাঁ, প্রাইভেট প্র্যাকটিস এটা একটা তাদের রয়ে গেছে, যার কারণেই তারা ঢাকা থেকে নড়তে চান না, যার কারণেই তারা বড় বড় শহরে যেখানে তাদের প্রসার রয়ে গেছে। না, বিশেষায়িত ডাক্তার তো আপনার ঢাকাতে চাকরি করলেও সে মেহেরপুরে যাদের মার্কেট, মূলত তারা এসে মেহেরপুরে তো করছেন প্র্যাকটিস। এটা আমরা দেখেছি প্রাইভেট প্র্যাকটিস, যে সিরাজগঞ্জ থেকে আসছে, ঢাকার থেকে আসছে, রাইট, কিন্তু তারা এখানে পোস্টিংটা নিতে চাচ্ছে, পোস্টিংটা নিচ্ছে না। এইটা একটা বড় সমস্যা হচ্ছে। মেহেরপুর চুয়াডাঙ্গাতেও তাই, চুয়াডাঙ্গাতেও আপনার ঢাকা থেকে আসছে, এসে ট্রিটমেন্ট করে দেয় প্রাইভেট ক্লিনিকগুলোতে বসে। আপনাকে আরেকটু সম্পূরক কথা বলি, সেটা হচ্ছে এই চুয়াডাঙ্গাতে এটা 100 বেডের হসপিটাল, যার বিপরীতে 42 জন ডাক্তার থাকার কথা। আপনি চিন্তা করেন, আজকে আমাদের কতদিন আগে আমাদের মেহেরপুর জেলা হসপিটাল, জেনারেল হসপিটালটা 100 বেড থেকে 250 বেডে উন্নীত করা খাতা কলমে, যার ডাক্তারের সংখ্যা 70+ হওয়ার কথা। সেখানে আমার জানা মতে সাম্প্রতিক সময়ে কোনোটা বেড়েছে, আমি দু একটা বাড়লেও বাড়তে পারে, এই 19 থেকে 22 জন ডাক্তারও মেহেরপুর হসপিটালে নেই। এই 250 বেডের হসপিটাল। চুয়াডাঙ্গাটা হচ্ছে 100 বেড, আমার মেহেরপুর হচ্ছে 250 বেড। আবার দেখেন আপনার নিম্ন শ্রেণীর যেগুলা পোস্ট রয়েছে, হ্যাঁ, সেখানেও ফাঁকা, যার জন্য হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন, হসপিটালের যে অবস্থায় থাকার কথা একটা হসপিটাল, সেটা সেই অবস্থাতে নেই। এই জায়গাগুলো আমাদের, এটা যে আজ স্বাধীনতার 42 হচ্ছে 46 বছর প্রায়, না এই যে 49 বছর স্বাধীনতার 49 বছরেও সামনের বছরে আমরা 50 বছর পূর্তি করতে যাচ্ছি। তো এই 49 বছরেও আমরা কিন্তু এই জায়গাগুলোকে ঠিক করতে পারিনি। কেন যে পারছি না, এটা রাজনৈতিক কারণ তো একটা রয়েছেই, আরও একটা রয়েছে যে আমলাতান্ত্রিক জটিলতাও রয়েছে। একটা নিয়োগ প্রক্রিয়ায় কেন সরকার পাচ্ছে না, কেন নিয়োগ দিতে পারছে? ডাক্তার কিন্তু প্রচুর পড়াশোনা করে বেরোচ্ছে, অনেক ডাক্তার প্রাইভেট মেডিকেল কলেজ থেকে বের হচ্ছে, তারা কিন্তু সব প্রাইভেট প্র্যাকটিসের মধ্যে ঢুকে যাচ্ছে।
তারা কিন্তু গভর্নমেন্ট জবটা পাচ্ছে না সহজে। এবং বিসিএস এর রেজাল্ট হইতে হইতে তাদের সময় লাগে, এবং তারা গভর্নমেন্ট সার্ভিসে তারা ঢুকতে পারে না সহজে। এখানে আবার গভর্নমেন্ট নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে দ্রুততার চেষ্টা করলেও সেখানে যেন কোথায় যেন একটা জট লেগে থাকে। কেন হয় না? সরকারি প্রচুর পোস্ট রয়েছে যে খালি, বিভিন্ন অধিদপ্তরে বিভিন্ন জায়গায় প্রচুর পোস্ট খালি, কিন্তু লোক সংখ্যা নিয়োগ হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নিয়োগ হচ্ছে, যেগুলো পলিটিক্যাল নিয়োগও হয়ে যাচ্ছে সেখানে। এই সমস্যাগুলা সমাধানটা করবে কে? অর্থাৎ এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? বাঁধবে তো সরকার, কিন্তু সরকার তো সেভাবে স্টেপ নিতে পারছে না। কেন নিচ্ছে না, এটা একটা বড় প্রশ্ন, এটা আমরাও বুঝি না। আমরা গণমাধ্যমের কর্মীরা তো বিভিন্ন সময় এই বিষয়ে আমরা খবর প্রকাশ করেই থাকি। মেহেরপুর হসপিটাল নিয়ে আমার জানা মতে প্রতি মাসে কেউ না কেউ তো রিপোর্ট করছে। আপনার কিছুদিন আগে একটা মেহেরপুর হসপিটালে, এই গত পরশু দিনই বোধহয় ঘটনাটা, আমাদের মুক্তিযোদ্ধা আরজু ভাই, জি, তার অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন নেই, অথচ তার নল লাগিয়ে দেওয়া হচ্ছে। তার ছেলে সরাসরি এটা লাইভে প্রকাশ করেছে, মেহেরপুর নিউজ প্রতিদিনও আপনার বোধহয় গিয়েছিল। তো এই যে জায়গাগুলো এখন এটা কি করবেন? এই যে সেবাটা এটা কেন হচ্ছে? অথচ সত্যিকার অর্থে যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যে আমাদের মানুষের, নাগরিকের যে মৌলিক অধিকার, সেই নিশ্চিত আপনি যেটা বলছিলেন যে আমাদের স্বাধীনতার 50 বছর পা দিতে যাচ্ছে, অথচ আমাদের এই মৌলিক অধিকারটা এখনো পর্যন্ত আমরা আশা করব অবশ্যই মানে সরকার এবং সংশ্লিষ্ট বিভাগ। আপনারা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, প্রত্যেকটা প্রাইভেট ক্লিনিক কিন্তু খুব সুন্দর চলছে। রাইট, তাদের তো বিজনেস প্রতিটা ডিস্ট্রিক্টে, চুয়াডাঙ্গা বলেন, মেহেরপুর বলেন, কুষ্টিয়া বলেন, আপনি দেখেন প্রাইভেট ক্লিনিকগুলো রমরমা চলছে, ওখানে কিন্তু গভর্নমেন্ট ডাক্তারগুলো প্র্যাকটিস করছে। রাইট। তাহলে এই যে অবস্থাটা, এর জন্য দায়টা কার? এই ম্যানেজমেন্টটা যেন হচ্ছেই না। আমরা একটা সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একদম সরাসরি খুব মানে দায়িত্বহীনভাবে বলেছেন যে গ্রামে না থাকলে চাকরি ছেড়ে দেন, এই ধরনের মানে সেই কথাও বলেছেন। খুব সুন্দর একটা কথা বললেন আপনি, জি, যে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে, কিন্তু আমাদের ভিতরে যে শস্যের মধ্যে ভূতগুলা রয়েছে, এই ভূতগুলার কোনো সদিচ্ছা নেই। আপনার যে কোনো একটা প্রকল্প করতে গেলে তাদের একটা হিসাবটা হয়ে যায় অন্যরকম, সহজে সেই কাজটা হয় না। একটা সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দিনের, মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের জন্য যথেষ্ট চেষ্টা করছেন, তিনি নির্দেশনা দিচ্ছেন, তার নির্দেশনা ছাড়া দেখা যায় কাজ। আবার নির্দেশনা দিলে যদি তিনি ওটাকে মনিটরিং না করেন, তাহলে দেখা যাচ্ছে ওটা এগোচ্ছে না, ওই নির্দেশ পর্যন্ত কাজ থেকে যাচ্ছে। একটা 2 দিন 3 দিন খুব তড়িঘড়ি হবে, মিডিয়াতে একটু আসবে, তারপরে দেখা যাবে আবার সেই স্থবির। সেটাই। আমরা স্বাস্থ্য খাতের আর একটা বিষয় নিয়ে আলোচনাটা শেষ করব, সেটা হলো আমাদের করোনাকালীন সময় চলছে। আপনি জানেন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী তেনারা যে সন্দেহটা করছেন যে আমাদের দ্বিতীয় ঢেউ, বা অনেকে বলছেন যে প্রথম ঢেউয়ের চূড়ান্ত অবস্থা, সেটা এই শীতকালে হয়তো সেটা আমরা পরিলক্ষিত হবে আমাদের ইয়েতে। সেক্ষেত্রে ওনারা সতর্ক করছেন। মেহেরপুরে সেই তুলনায় বলা যায় আমরা এখনও পর্যন্ত অনেকটা নিরাপদে আছি। মেহেরপুরের সিভিল সার্জন নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ যতটুকু পেরেছেন, আমি ওনার প্রশংসাই করতে চাই সেই অর্থে যে ডক্টর নাসিরুদ্দিন, ওনার দেওয়া তথ্য মতে আমাদের বর্তমান সময় পর্যন্ত মেহেরপুরের এ যাবৎকালে আপনার গত মার্চ থেকে আমাদের যে নমুনা পরীক্ষার যে ইয়েটা হয়েছে, সেখানে আমরা আজকে পর্যন্ত আমরা নমুনা পরীক্ষা করেছি 4767 জন, এবং আমরা ফলাফল পেয়েছি 4687 জন। এর মধ্যে আমাদের করোনায় আক্রান্তের সংখ্যা, আমি নিজেও একজন কোভিড পেশেন্ট ছিলাম, মাসখানেক আগে আমি সুস্থ হয়েছি, কিছুদিন আগে সুস্থ হয়েছি, 684 জন কোভিড পেশেন্ট। বর্তমানে এই টোটাল চিত্রের মধ্যে বর্তমানে আজকে যে ওনার দেওয়া তথ্য 29 জন আছে। 29 জনের মধ্যে সদরে আছে আমার 20 জন, এবং গাংনীতে 5 জন, এবং মুজিবনগরে 4 জন। এই 29 জন পেশেন্ট আছে, কোভিড পেশেন্ট। সেক্ষেত্রে আমাদের আক্রান্তের সংখ্যা 684, মোটামুটি বাকিটা সবাই সুস্থ হয়েছেন। এখানে সুস্থতার সংখ্যাও উনি ইন্ডিকেট করছেন 585 জন সুস্থ হয়েছেন। এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছেন 54 জন, এবং 16 জন মৃত্যুবরণ করেছেন। এই হচ্ছে আমার মেহেরপুরের করোনা চিত্র।
কিভাবে দেখেন মেহেরপুরের করোনা চিত্র? আমার দৃষ্টিতে হচ্ছে যে করোনার পরীক্ষা যেগুলো হচ্ছে অধিকাংশই পজিটিভ পাচ্ছে, যেগুলোকে পজিটিভ পাচ্ছে আপনি যে তথ্য দিলেন, এই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে আমি যেটা দেখি যে বেশ কিছু লোকের এখন কিন্তু জ্বরে আক্রান্ত হয়েছে, যারা অনেকে পরীক্ষা করতে যাচ্ছে না বা করাচ্ছে না বা বলছে না। এদের সংখ্যাও কিন্তু কম না। আপনি এখন যাকেই দেখবেন যে বেশিরভাগ লোকই বলছে যে আমার জ্বর আসছে, আমি এরকম আছি। তা এখন এটা ফ্লুর টাইম এবং সিজন চেঞ্জের একটা ব্যাপার রয়ে গেছে, তো যার জন্য এই সংখ্যাটার ব্যাপারে আমি একটু সন্দিহান যে এত ব্যাপকভাবে কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে না। যেটা রেশিও অনুযায়ী মেহেরপুরের জনসংখ্যা যদি আপনি দেখেন, না, জনসংখ্যা পরীক্ষার সংখ্যা কম, তুলনামূলকভাবে যথেষ্ট কম। আজকে যদি আপনাকে নমুনা পাঠানোর কথা বলি, আজকে কয়টা নমুনা পাঠিয়েছি আমরা? 13টা। 13টা। তাহলে আমার আজকের পরীক্ষার ফল এসছে 15টা। 15টা। তাহলে এখন আমরা দেখেন যে আমরা কতটা কমে আছি। রাইট পাশাপাশি আমরা দেখেন গ্রেটার কুষ্টিয়ার মধ্যে কুষ্টিয়াতে দেখেন, কুষ্টিয়াতে কিন্তু আবার রেট বাড়ছে, রাইট। চুয়াডাঙ্গাতেও তাই। চুয়াডাঙ্গাতেও রেট বাড়ছে। গতবারও চুয়াডাঙ্গাতে দেখা গেছে যে রেট বেড়ে গেছে। তাহলে আমাদের এই যে দ্বিতীয় ঢেউটা যেটা আসবে, এই ওয়েভটা কিন্তু অলরেডি আসা শুরু করেছে। এখন এটা অনেকেই আক্রান্তদের মধ্যে অধিকাংশই বলা যায় যে তারা সেলফ ট্রিটমেন্টে নিজেরাই করতেছে, এবং এদের মধ্যে সব থেকে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে যে এরা আবার বাইরে বেরোচ্ছে, বাইরে ঘোরা করছে, বাজার করছে। বাজারে আমার অনেকের সাথে দেখা গেছে, ভাই কি ব্যাপার, ওরা ভাই বলেন না 7-8 দিন ধরে জ্বরের মধ্যে ভুগছি, আর সে অথচ বাজারে পরীক্ষাও করেনি, না কিছুই করেনি। ভাই এটা কথা ভাই কিসের কোভিড। তা আমরা এখন কোভিডের ব্যাপারটা এরকম হয়ে গেছে যে প্রথমে যে ভয়টা কাজ করছিল মানুষের ভিতরে, সেটা এখন সেভাবে কাজ করছে না। একটা জিনিস কাজ করছে যে কোভিড যদি হয় তাহলে একটা লজ্জার ব্যাপার। এটা কিন্তু আমার ভিতরে অনেকের ভিতরে কোভিড হয়েছে, তারপরে আমি যদি মারা যাই তাহলে আমার লাশ কেউ ছবে না, এ করবে না, এই যে জিনিসটা তাদের ভিতরে মাথার ভিতরে কাজ করছে। কালকে এক কোভিড রোগীর সাথে আলোচনা হলো, একজন কৃষি অফিসার আমাদের পাড়ারই। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কোভিড হয়েছিল? তো বলে ভাই তো এইভাবে প্রথমে তো আমি ইয়ে করতে চাইনি, যে হোক পরে আমার বাড়ির থেকে চাপাচাপির পরে আমি পরীক্ষা করতে গিয়ে দেখি আমার কোভিড পজিটিভ। তো লকডাউনের যে টাইমটা তখন ইয়ে ছিল, বলে যে এই কোভিড পজিটিভ হওয়ার পরে এরা আমার বাড়িতে সবারই হয়েছে। এরা বাড়িতে সবার হয়েছে, শুধু ছোটো মেয়েটার হয়নি, ইয়াং হয়তো তাকে কাভার করুনি, কিন্তু আর ইমিউনিটিটা বেশি যার কারণে হতে পারে। বলতে তার জ্বর এসছে, কিন্তু আবার পরীক্ষাটা দেখেন মজার ব্যাপার, ও বলছে যে তার আমার যা সিমটম তারও সেম সিমটম, কিন্তু তার বেলাতে গিয়ে দেখা যাচ্ছে কোভিড নেগেটিভ। পরীক্ষারও একটা, এই পরীক্ষার মধ্যে অনেকেই বিশেষজ্ঞরাও বলেন যে এই পরীক্ষার মধ্যে কিছু রেজাল্ট মিসিং হতে পারে, এবং মিসিং হয়ও। না, আমাদের ওই ইয়েতে কুষ্টিয়াতে যে আমাদের যে ল্যাব, ওই ল্যাবের ইয়েতে আমাদের কাছে যতটুকু তথ্য আছে প্রায় 25-30% মিসিং হতে পারে। হ্যাঁ, 20-25% যদি মিসিং হয়, তাহলে এখানে দেখেন ইয়েতে আপনার আমাদের যেটা ইয়েতে আছে আপনার ওই বক্ষব্যাধি হসপিটালে, এইটার রেজাল্ট খুব ভালো, 95%। ডাক্তারের মতামতের কথা বলছি। হ্যাঁ, ডাক্তাররা এটা বলছেন, আমি এটা শুনেছি। ওই পিসিআর মেশিনের চেয়ে আমাদের এই ইয়ের মেশিনটা ভালো, মানে এর পরীক্ষার রেজাল্ট ভালো। হ্যাঁ, তাহলে আমরা ধরেন আমাদের এই জায়গাগুলো আমরা যদি এখন ঠিক করতে পারি, যে টেস্টটা আমরা যদি একটু প্রপারলি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়েবটা কত দূর আসবে। রাইট। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে অনেকে আগের চেয়ে অনেকে সাহসী হয়েছে, আগে তো খুব দুর্বল ছিল, প্রচন্ড লোকায়িত। হ্যাঁ, এখন মানুষ সাহসী হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয়ত হচ্ছে অনেকে, আপনি যেটা বলছেন 7 দিন সে অসুস্থ জ্বর নিয়ে বাজারে যাচ্ছে, মানে সে অনেকটা কোয়ারেন্টাইনের ভয়ে, যে আইসোলেটেড হয়ে যাওয়ার ভয়ে কিন্তু সে পরীক্ষাটা করায়নি। হ্যাঁ, না করছে না, ঠিক আছে, করছে না, কিন্তু এখান থেকে ট্রান্সমিশন হচ্ছে। এই ট্রান্সমিশনটা, এই যেমন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথা থেকে ট্রান্সমিশন তোমার ইয়েটা হচ্ছে, আমি তো জানি না আসলে। আমি আমার সিকিউরিটি নিয়ে চলার চেষ্টা করেছি, আমি স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করেছি, তারপরে আমি আক্রান্ত হয়েছি। তো এখন সেই ক্ষেত্রে আমাদের এই জনসচেতনতা বলতে যেটা বোঝে আসলে, আর আমাদেরও তো ত্রুটি আছে।
এইটা তো আমাদের আছে, আমরা তো অতটা গুরুত্ব দিচ্ছি না। রাইট, ঢাকার অবস্থা কি? রাইট। ঢাকাতে দেখেন, আমি গেছি ঢাকাতে দেখলাম তো আমার কোভিড যে আছে এটা কোনো মনেই হয় না, রাইট। অথচ কিন্তু ঢাকার রোগীর সংখ্যা বাড়ছে, হ্যাঁ, মৃত্যু সংখ্যা বাড়ছে, রোগীর এবং সংখ্যা মৃত্যু সংখ্যা বাড়ছে, সব কিছু বাড়ছে। এবং আইডিসিআর এর তথ্য মতে তো প্রায় 45% পেশেন্ট, 40% মানুষ অলরেডি কোভিড আক্রান্ত হয়ে গেছে, তাই না? তো আমরা একটু বিষয় চেঞ্জ করি। মুজিবনগরে হেরোইন সহ তাঁতি লীগ নেতা আটক। এর আগেও এই তাঁতি লীগের জেলা সেক্রেটারি সে আর একটা চুরি গেছে আটক হয়েছিল, যদিও আমি যতদূর জানি হয়তো বা সে জামিন পেয়েছে। রাজনীতি করতে গিয়ে আমরা এই সমস্ত বিশেষণের নেতা, আমরা কি বিশেষণ দেখছি নেতাদের পাশে? এবার একটু কিভাবে ব্যাখ্যা করবেন? গোড়ার কথায় যাই, একটু গোড়ার কথা যাই, এই কথাটাই আমি আসছি। দলে যদি গণতন্ত্র না থাকে তাহলে দলের রেজাল্ট ভালো আসে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দলের প্রথম যে জিনিসটা করতেন, যে উনি দলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মহকুমার প্রত্যেকটা নেতাকে এবং তার চরিত্রিক বৈশিষ্ট্যটাকে তিনি জানতেন। তার এটা আল্লাহর দেওয়া একটা বিশেষ গুণ ছিল। সেটা প্রত্যেককে তিনি চিন্তা, মানে নেতা বলতে যা বোঝায় আর কি। তিনি এমনও তার ইতিহাস পাওয়া যায় যে তিনি বলে দিয়েছেন এরকম যে অমুককে রাখা যাবে না, কারণ ও হচ্ছে এই ধরনের মানসিকতার লোক, একে এত বড় দায়িত্বের মধ্যে আনা যাবে না। এখন ডেভেলপ হচ্ছে কি? ডেভেলপ হচ্ছে আমাদের প্রযুক্তিগত দিক ডেভেলপ হচ্ছে। দলের ভিতরে দল যারা প্রকৃত দল করছে তারা কিন্তু দেখেন কোনটা চায়, সব দলের ভিতরে দেখা যায় এই জিনিসটা। বিএনপির মধ্যেও একই জিনিস আছে, জাতীয় পার্টির মধ্যেও একই জিনিস আছে। এই যে দলের আমার যে সদস্য হবে, আমার সদস্য এখন প্রযুক্তিগত দিক আছে, আমার সদস্য লিস্ট হয়ে যায়, প্রতিটা মহকুমাতে হয়ে যায়। তুমি নেতা হবা, নেতা তোমাকে ওখানে ডেমোক্রেটিক করে তোমার এই সিস্টেম আছে আওয়ামী লীগের, কিন্তু প্রপারলি হচ্ছে না, প্রপারলি হচ্ছে না। দেখা গেল ও কেন্দ্রের নেতার কোনো একটা পছন্দ হলো, বলো যে আপনি এইটা দায়িত্ব নেন, আপনি এটা করেন, অথচ তার কিন্তু দলের সাথে কোনো কমিউনিকেশনস নেই, মানে রুট লেভেলে দেখা গেল তিনি দায়িত্ব নিয়ে নিচ্ছেন। এখন এই রুট লেভেলে কে আসলো, ওই যদি রুটসে প্রথম একটা লিস্ট থাকে যে এ হচ্ছে আমার দলের সদস্য, এতদিন ধরে দলের সাথে যুক্ত আছে, এই মানুষটার ক্যারেক্টার এই মানুষটার তার ফ্যামিলি তার ব্যাকগ্রাউন্ড ছোট্ট একটা ডাটা, যেটা আজকে আমার ন্যাশনাল আইডিতে আমি করতে পারছি। ন্যাশনাল আইডিটা দেখে আমি ন্যাশনাল আইডির মধ্যে আমি যদি এখন আমার ডিটেলসটা থাকে ওটা থেকে দেবো। ওয়ান ম্যান ওয়ান সিস্টেমে একটা কার্ডেই বলে দেবে যে সেই সব কিছু আছে। তাহলে আমার দলের মধ্যে আমার যে দলের সদস্য সে থাকবে। আজকে দেখেন তাতে লীগের এই নেতা এই যে এই কাজটা করে, এটা কি তারা জানে না বা তারা জানতো না? এটা তো দীর্ঘদিন ধরে করছে। এই মাদক দ্রব্যের ওটা ওয়াচ করতেছে, ওয়াচ করতে করতে এখন অন দ্য স্পট তাকে ধরে ফেলেছে। তো এইখানে দুর্নামটা হচ্ছে কার? কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কেন্দ্রে সম্রাটরা বসে আছে, বিশেষণের সম্রাট এবং নামেরও সম্রাট। এখানে তাদেরই তো তাহলে উত্তরাধিকারীরাই, তাদেরই লিয়াজোগ। রাজনৈতিক যে জায়গাটা, রাজনীতির যে জায়গাটা, কই বঙ্গবন্ধুর সময় তো এরকম কোনো ঘটনা শুনিনি আমরা। 72-73-এও আমরা শুনিনি। হ্যাঁ, শুনেছি কোনটা? গম চুরি এই চুরি হয়েছে, খাবার নিয়েছে, যে এই কম্বল চুরি করেছে, তারা করেছে। কারা করেছে? উচ্চ পর্যায়ের নেতারা করেছে। তো তারা কেন করলো? তারা একটা চক্রান্তের কারণে করেছে, তাদের ভিতরে একটা চক্রান্ত কাজ করছে। আমরা দেখতাম পূর্বে যে একটা বেসরকারি স্কুলের শিক্ষক, তিনি নেতা, হ্যাঁ, এবং তিনার যে আদর্শিক যে জায়গা অসাধারণ, তিনাকে পায়ে হাত দিয়ে সালাম করছে। ঠিক আছে, নেতা হচ্ছে রাজনৈতিক নেতা, মানে সে ত্যাগী। আপনার ঢাকা ভার্সিটির ছাত্রলীগের ঘটনা দেখেন, কারা ছিল নেতা? কারা ছিল? আমরা নেতা বলতে ত্যাগী জানতাম। ছাত্রলীগেও তখন ঢুকতে গেলে আপনাকে মেধা সম্পন্ন হতে হবে অবশ্যই, এবং তাকেই বাছাই করে নেওয়া হতো। ছাত্রলীগে মেধা সম্পন্ন ছাত্রকে নেওয়া হতো, আর ছাত্র ইউনিয়নেও ঠিক তাই করা হতো।
এই যে যে এই জায়গাগুলো কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। এখন রুটস লেভেলে তোমার পয়সা আছে, তোমার ইয়ে আছে, ঠিক আছে, ও অমুক, অমুকের আত্মীয়, অমুকে, ঠিক আছে, ও আমার লোক, ওকে দেওয়া যায়, ব্যাস, সে দায়িত্ব নিচ্ছে। নিউজটা তাহলে আমাদের- তার কাছ থেকে এইটা ছাড়া আমরা কি আশা করতে পারি? এই খবরটা অবশ্য আমাদের অত্র এলাকার সমস্ত পত্রিকাতে আসছে, তবে এর সম্পূরক একটা ইয়েটা আছে যে এই ঘটনার পরে জেলা কমিটি মুজিবনগর উপজেলা তাঁতি লীগের কমিটি বিলুপ্ত করেছে। আমাদের এখানে একটা ইয়েও দিয়ে গেছে, প্রেস রিলিজ কালকে দিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এই কমিটিটা বিলুপ্ত করেছে। এখন এটাই তো শাস্তি না, আত্মশুদ্ধি দরকার আর কি। আমরা আশা করব যে অবশ্যই দলের না, প্রতিটা দলের উচিত হবে, দলের এটা উচিত হবে যে একেবারে পরিপূর্ণভাবে তারা তাদের যে সকল সদস্যদেরকে নিচ্ছে বা কারা আছে তাদের কাছে, এবং তারা কি প্রকৃতই ভালো মানুষ, না তারা প্রকৃতই রাজনীতি করতে এসছে, না তারা এখানে মস্তানি করতে এসছে, না তারা এখানে মাদক দ্রব্য বিক্রি করতে এসছে, এগুলো তো যাচাই বাছাই করা লাগবে। অবশ্যই নেতৃত্ব যার হাতে দিবেন, আমি কাকে দিচ্ছি তার নেতৃত্ব? চারিত্রিক গুণাবলী লাগবে যে অবশ্যই একটা মানুষের নেতৃত্বের অবশ্যই গুণাবলী আছে, নেতৃত্বের বৈশিষ্ট্য আছে, রাইট, যে কেউ তো নেতৃত্ব দিতে পারে। সে সক্ষম কিনা, তাই না? হ্যাঁ। সে মেধা, তার মনন, হ্যাঁ। তার এমনি চিন্তা, জাগতিক চেতনা। জীবনের যে প্র্যাকটিস, সেটা- সবকিছু পারমিট করে কিনা এটা। তাকে পারমিট করে। অফকোর্স। আমি একটু প্রসঙ্গ চেঞ্জ করব। কৃষি নিবন্ধন করে সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ গ্রহণ করুন। চুয়াডাঙ্গা ডিঙেদহে অ্যাপসের মাধ্যমে কৃষক নিবন্ধন কর্মসূচি উদ্বোধনকালে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক, এটা বিভিন্ন জায়গাতেই হচ্ছে যে কৃষকদের নিবন্ধন ইতিমধ্যে হয়েছে, আরও নতুন করে হচ্ছে। তো কৃষকরা সত্যিকার অর্থে কতটুকু তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়, মাঝখানে যে মধ্যস্থতা ভোগী Good. সেখানে যে ঢোকে, আমরা চাই অবশ্যই যে উৎপাদক শ্রেণী, আমাদের প্রান্তিক পর্যায়ের চাষি থেকে শুরু করে যারা বড় চাষিও আছে, অবশ্যই যেন এই উৎপাদক শ্রেণীটা লাভবান হন, এবং একই সাথে আমরা যারা ভোক্তা, নাগরিক ভোক্তাদের অবশ্যই সরকার তাদেরও দেখভাল করবেন যে তাদেরও যেন মূল্য বৃদ্ধি এমন জায়গায় চলে যায়, তাদের ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে তাদের না বিশ্বাস ওঠে। তো এই কৃষকদের যে মূল আপনার এই ইয়েটা, ধান কাটার। জি, আপনার অনেক সময় আপনার ধান, গম বা বীজ সংগ্রহ করে, প্রকৃত কৃষকরা এখানে দিতে পারে না, সেখানে মাঝখানে দাঁড়িয়ে ব্যবসাদাররা ঢুকে পড়ে। তো সেই ক্ষেত্রে এটার একটা পরিকল্পনা মোতাবেক নিবন্ধনের কাজ চলছে বিভিন্ন জায়গায়। তো এটা একটা ভালো দিক, যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা ভালো দিক, এটা খারাপ দিক নয়। আজকেই সময় টিভিতে একটা রিপোর্ট দেখছিলাম আচ্ছা, এই ধান ক্রয়ের ব্যাপার নিয়ে। চাষিটা এত সুন্দর করে বললো আমি ধান চাষ করি, আমার পয়সা খরচ করি, আমার ঘাম ছোটে, আর পয়সা খাই হলো মাঝখানের মধ্যসত্ত্বা। লাভ তো তার, সরকারের নিবন্ধন করছে, আমি তো ওর মধ্যে এখনো পর্যন্ত ঢুকিনি। এখন ব্যাপার হলো প্রযুক্তিগত দিকে নিবন্ধন হবে, নিবন্ধন করবে, কারা করছে? জেলা প্রশাসকের কাছে একজন চাষির ছুটে এসে নিবন্ধন করার সুযোগটা খুব কম। আর সে দেখেন সেই নিবন্ধন করতে যাচ্ছে যার একটু অবস্থা ভালো, যে বোঝে ভালো, জানে ভালো, নিবন্ধন করতে পারলে আমি ওর ধানটা কিনে নিয়ে আমি দিয়ে দেব, সে যায় নিবন্ধন করে ফেলছে এবং তার নিবন্ধনটা হয়ে যাচ্ছে। কিন্তু মূল যে চাষি, যার 10 বিঘা আছে, যার 4 বিঘা আছে, যার 5 বিঘা আছে, ওর কিন্তু নিবন্ধনের মধ্যে ধারণাই নেই, ও আসতেই পারবে না। একদম তাই। তাহলে এই যে আজকে বাস্তব রিপোর্ট দেখলাম, একদম মাঠ পর্যায়ে যে ওরা রিপোর্ট করছে, এবং তারা ওটা বলছে যে আমি তো এটার কোনো লাভ পাবো না, আমি যে টাকা খরচ করলাম তার তো কোনো ফলাফলও আমি পাবো না। এটা একটা সিন্ডিকেট আছে। এখন ব্যাপারটা হচ্ছে সারা বাংলাদেশে সব কিছুতেই সিন্ডিকেট হয়ে গেছে। ধান ক্রয় বলেন, আলু বলেন, পেঁয়াজ বলেন, গভর্নমেন্ট নিজেই বলতেছে সিন্ডিকেট আছে। তাহলে এই যে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, এখানে সব কিছুর মূলে ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছাটা যদি খুব গভীরভাবে থাকে, এবং এই রাজনৈতিক নেতৃত্বরা যদি একটু শক্ত হয়। আপনার কেন রাজনৈতিক নেতৃত্বের কথা বলছে? একটা ইউনিয়নের চেয়ারম্যান, সে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব। সেই ইউনিয়ন চেয়ারম্যান যদি বলে আমার ইউনিয়নের এই শ্রমিক এই জমির এদেরকে অবশ্যই আপনাকে নিবন্ধন করতে হবে, নিবন্ধনের দায়িত্বটা কার কাছে আসবে? তার কাছে আসুক, সে নিবন্ধন করুক।
সেখানেও হয়তো 3-6-3-9 হবে কিছুটা, কিন্তু হলেও তো কমবে মাত্রা। এই নিবন্ধনটা সে তখন জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেয়। তাহলে রুটস পর্যায়ে আসবে। সিস্টেমের কতগুলো বিষয় হচ্ছে। আমি বললাম, যেমন ধরেন মেহেরপুরে গরু বিক্রয়ের নিবন্ধন হয়েছিল কোরবানির সময়, যারা নিবন্ধন করলো তাদের গরু বিক্রি করলো কিছু, আর তাছাড়া তো অনলাইন, হ্যাঁ অনলাইন। অনলাইনে করে লাভটা কি হলো, দেখা গেল যে তারা কেউই অনলাইনে তেমন সেভাবে বিক্রি করেনি, তো বিক্রি করছে কি সে বাইরেই বিক্রি করছে। আমি ওই সময় ছিলাম, তো আমি বলেছিলাম যে আসলে এই প্রান্তিক চাষিগুলা এরা অনলাইন বোঝে না, না, এরা অনলাইন বুঝবে কোথা অনলাইন থেকে? বোঝে না, তাহলে তারা তো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। আপনার অনলাইন আপনি বলছেন, আবার যে তার ওই চাষির সন্তান যদি একটু বোঝে, সে যদি কম্পিউটার নাড়াও বোঝে বা মোবাইল নাড়াও বোঝে, সে যদি ওটাতে ঢুকে আবার সে দেখবে যে অনেক তথ্য বলা আছে, অনেক তথ্য হলো, সে কোনো তথ্য সেটা খুঁজে পাবে না, রাইট। কারণ তার ওই জ্ঞানটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। চিটু ভাই, আসলে এই সমস্ত বিষয়ে তো আসলে চাষিদের একদম প্রান্তিক লেভেলে যারা আমরা কৃষি খাতের মানে কৃষি বিভাগে যারা চাকরি করছেন, তাদের সুপারভাইজার আছে, তাদের ব্লক সুপারভাইজার আছে, তাদের একদম মাঠকর্মী আছে, তাই না? এনাদের তো সাহায্য নিতে পারে, যে আসলে উনি তো জানেন যে আসলে কার কতটুকু জমিতে কতটুকু ধান হচ্ছে, কতটুকু অন্যান্য ফসলাদি হচ্ছে। তো এই বিষয়গুলো তো আসলে সেখান থেকে ইয়ে নিলে তাহলে তো হ্যাঁ, তারা জানে, তাদের বীজের জন্য তারা কার্ডও দিয়ে থাকে, রাইট। সব কিছু করে থাকে, কিন্তু দেখা গেল যে তারপরেও ওখানে হচ্ছে যে একটা ঘটনা ঘটে। রাইট। মানে এটা হয়, এটা এখন মূল চাষিরা কিন্তু সে জায়গা থেকে সেরকম ভাবে কোনো রকমের বেনিফিট পায় না। জি। তবে মালয়েশিয়া যদি উদাহরণ দেওয়া যায়, ওখানে দেখা যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরা হচ্ছে কিন্তু একদম প্রান্তিক চাষিকে যে মূল্যটা দেওয়ার দরকার, যে জায়গাটা দেওয়ার দরকার, যে গুরুত্ব দেওয়ার, একেবারে স্টেপ বাই স্টেপ সেগুলো ঠিক আছে। রাইট। আমরা আরেকটা খবরের দিকে আলোকপাত করব। ধাপে ধাপে সময় সমীকরণের যে প্রধান সংবাদটি পরিবেশন করেছে, তারা ধাপে ধাপে ইউপি ভোট শুরু মার্চ এপ্রিলে, 21শে মার্চের মধ্যে নির্বাচন শুরু করার আইনি বাধ্যবাধকতা। ইউপি নির্বাচন আপনি জানেন ইতিমধ্যে আমাদের এই স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে। আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে বিশেষ করে, বা পৌরসভায়, পৌর পরিষদে যে সমস্ত মেয়াদগুলো শেষ হচ্ছে আমাদের, তার মধ্যে গাংনী আছে, আর ইউনিয়ন পরিষদ তো প্রায় সব। তো এই যে নির্বাচন, করোনাকালীন সময় অনেক কিছুই তো আমরা করতেও পারছি না, আবার সব কিছু ছেড়েও দেওয়া হচ্ছে। এই নির্বাচনটাকে কিভাবে দেখছেন? নির্বাচনের এখন যেটা হয়েছে, একটা নেতিবাচক প্রভাব আছে নির্বাচনের, ইতিবাচক নেই। নির্বাচন আমরা যদি দেখি, নির্বাচন আমার দৃষ্টিতে এবং আপনাদের দৃষ্টিতে যদি নির্বাচন দেখা যায়, তো একমাত্র জাতীয় নির্বাচন থেকে আরম্ভ করে এই পর্যায়ে নির্বাচনটা হাবিবুর রহমান সাহেবের সময় হয়েছে। নির্বাচন উৎসাহব্যঞ্জকভাবে মানুষ যে নির্বাচনে ভোট দিয়েছে, ভোট করেছে। আমাদের এখন যে নির্বাচনের পরিস্থিতিটা দাঁড়িয়েছে মানুষের ভিতরে, আমি আলাপ করে দেখেছি অনেকের কাছে, ভাই ভোট দিতে তো যাবো, ভোট তো হবে, ভোটে দাঁড়াবো। অপোজিশনও বলে একই কথা, পজিশনও বলে একই কথা, যে ভোটে দাঁড়াবো, ভোট হবে। কিন্তু অপোজিশনের কথা থাকে, আবার তারা বলে যে, সেদিনই একজন বলছিল যে ভাই, গতকালকেই আমি বিদ্যাধরপুরে গেছিলাম, তারা বলছে যে ভাই, নির্বাচনে তো দাঁড়াবো, নির্বাচন তো হবে, তা আমরা তো পাবো কিনা জানি না, বা জায়গাটা ঠিক থাকবে কিনা, এই যে সন্দেহটা প্রকাশ করছে তারা, মাঠ পর্যায়েও কিন্তু এই সন্দেহটা শুরু হয়েছে। এখানে ভোট হয়তো হয়ে যাবে, চেয়ারম্যান হয়তো নির্বাচিত হয়ে যাবে, কিন্তু মূল জায়গাটা কি তৈরি হবে, এটা একটা প্রশ্ন কিন্তু জনমনেও যেমন আছে, আমার নিজের মনেও আছে এই প্রশ্নটা, যে স্বতঃস্ফূর্তভাবে মানুষের ভোট দিতে যাওয়া, এই জায়গাটা এখনো পর্যন্ত আস্থায় আনা যায়নি। এটা একটা গেল। আর একটা হচ্ছে আপনার করোনা। এখন ডিউটি দি করোনার মধ্যে তো ভোট হয়েই গেল, ভোট হলো, প্রার্থীও নির্বাচিত হয়ে গেল, এটাও হয়ে যাবে, সমস্যা নেই। আমি তো এখানে মনে করছি না, যেহেতু বাধ্যবাধকতা, গভর্নমেন্ট এটা করবে। পাবলিক ভোট দিতে না যাওয়ার পিছনে কি আসলে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন, সেটা আইদার যে দলই হোক, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, যারাই ইয়ে করুক না কেন,
জাতীয় পার্টি। তো এরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যে প্রক্রিয়া, আমরা তো তৃণমূল পর্যায়ে দেখি যে অনেকে খুব ত্যাগী নেতা যারা, তারা সন্দেহ করছে যে আমাদের টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি হয়ে যাবে, আমরা নমিনেশন পাবো কিনা সন্দেহ আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন। আমি প্রথমে একটু বলছিলাম যে রাজনীতিতে ওই জায়গাটা যদি ঠিক না হয়, আপনার নমিনেশন বিজনেসটা যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু প্রকৃত কর্মী পাবে না। আজকে দেখেন সরকারি দলের ভিতরে আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবও বলে ফেলছে যে আমার দলের ভিতরে অন্য লোক ঢুকে গেছে, তারা আমাদের দলের সদস্য হয়ে গেছে, তারা আমাদের দলের কাজ করছে এবং আমাদের দলের দুর্নাম করছে। এই কথা কিন্তু ওবায়দুল কাদের সাহেবও বলেছেন। তো এই যে জায়গাটা, এটা কিন্তু খুব মারাত্মক জায়গা। তাহলে এই জায়গাটা যদি এরকম হয়, এই জায়গাটা তো ঠিক করবে কারা? তাদেরকেই ঠিক করতে হবে, তাদেরকে ঠিক করতে হবে। এটা তো অন্য কেউ ঠিক করতে পারবে না। আপনার নির্বাচনে তো গতবার বিএনপি, এবারে এই উপনির্বাচনে আপনার বিএনপি এসছে, এটা তো অপোজিশন তো আসবে, কিন্তু অপোজিশনও যেমন এটা শুধু আওয়ামী লীগের বেলাতে ঘটছে তা কিন্তু না, বিএনপির বেলাতেও ঘটতেছে, ও আপনার জাতীয় পার্টির বেলাতেও দেখা যাচ্ছে যে কাকে নমিনেশন দেবে, নমিনেশন অমুকের সাথে পরিচিতি আছে বা অমুকের সাথে বাণিজ্যটা আছে, তাকেই দাও, দিয়ে দিল, প্রকৃত কর্মী আউট হয়ে গেল। রাইট। আমরা একটু অনলাইন পোর্টালগুলো একটু দেখে নিই আমাদের অত্র এলাকায়। মানে এমনি পত্রিকাগুলোর অনলাইন তো আছে, তারপরে কুষ্টিয়া, এটা হচ্ছে দৈনিক কুষ্টিয়ার কারিগরি অধীনে কলেজ স্থাপন উঠে গেল নিজস্ব জমি সহ ভবন থাকার, এটি একটি রিপোর্ট করেছে পুলিশে অতিরিক্ত আইজিপি। আচ্ছা, এখানে একটা নিউজ আছে, নগদ সহায়তা 2500 টাকা পেতে গড়ে 220 টাকা ঘুষ দিতে হয়েছে, টিআইবির একটা প্রতিবেদন আমাদের দৈনিক কুষ্টিয়া রিপোর্টটি করেছে। আমি এই রিপোর্টটা একটু আপনার সাথে আলোচনা করতে চাই যে আমাদের করোনাকালীন যে প্রণোদনা, এই করোনাকালীন প্রণোদনার মধ্যে 2500 টাকা করে যে তালিকা করা হয়েছিল যাদেরকে দেওয়ার, সেই টাকা পেতে 220 টাকা করে ঘুষ দিতে হয়েছে। আমি কিছুক্ষণ আগেই একবার বলেছি যে প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করছেন, প্রধানমন্ত্রী জনগণের কথা চিন্তা করছেন, প্রধানমন্ত্রী জনগণকে সহযোগিতা করতে চাচ্ছেন বলে এই প্রণোদনার ব্যবস্থাটা করেছে। সরকারের অর্থনৈতিক অনেক ঘাটতির মধ্যেও তিনি এই সাহসটা নিয়েছেন। এখন দিচ্ছে কারা? যাদের উপরে দায়িত্ব দিচ্ছেন তারাই ওই শস্যের মধ্যে ভূত। এ বেচারা করবে ডাকি, এই ভূতগুলাকে তাড়াবেন কি করে? প্রধানমন্ত্রীকেও বেচারা বলতে হচ্ছে কেন আমাদের? এই বেচারা এই কারণে আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় জন্য চেষ্টা করছেন, নির্দেশনা দিচ্ছেন, বলছেন এইটা না এটা এইভাবে করা হোক। তিনি প্রথমে যে চাল গম দিলেন, যখন চাল গমের এই যে চুরির একদম মানে হরিলুট শুরু হয়ে গেল চুরির, উনি বাধ্য হয়ে তখন এই প্রণোদনাতে চলে আসলেন যে না এটা টাকা পেমেন্ট দিয়ে দাও, যেন এটা না করতে পারে আমি বিকাশে দেবে। এবার নাম সিলেকশনে গিয়ে আশ্চর্য ব্যাপার, আবার নেতারাই বলছে যে হ্যাঁ আমরা এরকম লোককেও নিতে দেখেছি যে যার পাকা বাড়ি আছে তার ঘরে গেছে। সে তো মানে এর যদি এই অনুসন্ধান আপনি দেখেন অবাক হয়ে যাবেন, কারা এটা? হ্যাঁ, ওনাদের খুব অভাব, অথচ ওনাদের এত চরম অভাব, ওনাদের গাড়ির পেট্রোল কেনার জন্য টাকাটা লাগবে, এত অভাব। আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে সমস্ত প্রণোদনাগুলো আছে, আপনার জমি আছে ঘর নাই, সে সমস্ত প্রকল্পগুলোতেও আমরা দেখছি ওই একই অবস্থা। কি হয়েছে যে চেয়ারম্যান সাহেবের মনের মতো যেগুলো আছে একে দিতে হবে। হ্যাঁ, একদম যে যারা নিডি তারা পাচ্ছে না তা বলছি না, কিন্তু পেয়েছে, হ্যাঁ তারা পেয়েছে, সেগুলো দেখা যাচ্ছে যে সিম্বল, তাই না? হ্যাঁ, কিন্তু তবে আমি একটা জিনিস জানি, যেটা আমাদের জনপ্রশাসন মন্ত্রী বেশ কিছু সাহায্য দিয়েছেন বিভিন্ন জায়গায়, আমাদের এমপি সাহেব, ফরদারেশন এমপি। তো ওনার কাছে কমপ্লেন দিয়েছিল কিছু লোক, হ্যাঁ এটা তো অমুক দলের লোক, অমুক দলের লোক, অমুক দলের লোক।
তুমি সবার কাছ থেকে সব কিছু শুনেছেন, বলে আর কিছু বলার আছে? তাই না? বলে তাহলে শোনেন, যে দলের লোক হোক, এই এলাকার এমপিটা তো আমি দিয়েছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনারা তো নিয়ে গিয়ে ঠিক ওই বাড়ির ছাদের উপরে রান্নাঘর বানাবেন, এই কথা বলতে বাধ্য হয়েছেন উনি। এটা ভালো কথা যে তার কনস্টিটিউয়েন্সির নাগরিক, তার ভোটার। হ্যাঁ, বলছে যে আমি এই কনস্টিটিউয়েন্সির এমপি। রাইট। তাহলে আমি যখন এখানকার এমপি, তখন আমার এখানকার দুস্থ, তারা দুস্থ কিনা আপনি বলেন, আপনারা বলেন তো। তারা সব নেতা কটাই বলেছে হ্যাঁ তারা দুস্থ। তাহলে দুস্থকে দিয়েছে, তাহলে বিএনপি করে ও করে, এটা তো আমার দেখার দরকার নাই। না, নেতা যখন একটা চেয়ারে বসে পড়বেন তখন তো তিনি আর নেতা থাকবেন না। নেতা থাকেন, তিনি নাগরিকের আপামর প্রতিনিধি। জনগণের হয়ে যাবে। অবশ্যই, জনগণের প্রতিনিধি হবে। তাহলে জনগণের প্রতিনিধি হিসেবে তার দায়িত্ব সরে। তাহলে Of course. এখন এই যে চেষ্টাটা, এই চেষ্টাটা নেতাকে করতে হবে। এখন উনি মাননীয় এমপি সাহেব এখন মাননীয় মন্ত্রী হয়ে গেছেন, জনপ্রশাসন মন্ত্রী হয়ে গেছেন। এখন তিনি এইটাকে কাকে দায়িত্ব দিয়েছেন? কাকে? আপনার উপরে নিলে আমার উপরে একজনকে দায়িত্ব দিয়েছেন। তিনি যদি এই দায়িত্বটা করতে গিয়ে এই কাজটা করেন, তাহলে কেমন হবে? সেটাই। এটা কুষ্টিয়াতে যদি এই ঘটনাটা ঘটে, কুষ্টিয়ায় নিশ্চয়ই এরকম দায়িত্ব দিয়েছে কেউ কাউকে। তো দায়িত্বশীল ব্যক্তিরা যদি এরকম করেন, তাহলে এটার থেকে লজ্জার কি আছে? মেহেরপুর নিউজের কয়েকটি নিউজ পড়ব। মেহেরপুরের ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়িক জরিমানা, মেহেরপুরের জেলা প্রশাসকের চেক বিতরণ, ওয়েব ফাউন্ডেশন বারাদি শাখার উদ্বোধনী অনুষ্ঠান, গাংনীর ধানখোলা বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকিং মত বিনিময়, মেহেরপুরের চাঁদপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ সহ আরও কিছু। আমি সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি আরেকটা বিষয়ে কথা বলবোই আপনার সাথে। আমরা একটা একটা এই জায়গায় ঢুকি, মেহেরপুর পোর্টালে যেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কথা বললো না, জি জি, এটা কিন্তু পুলিশের ইমিডিয়েট নজর দেওয়া উচিত। উইদাউট ড্রাইভিং লাইসেন্স এই যে ইয়াং ছেলেপেলেরা মোটরসাইকেল চালাচ্ছে, এই জীবন যাচ্ছে, ওদের জীবন বাঁচাতে এদের সব মোবাইল কোড করে একদম সব কটা কাটকে দেওয়া উচিত। এখন পুলিশ বলবে যে আমরা যদি ওদেরকে আটকাই, তার উপরে আবার আমাদের কাছে সুপারিশ আসে, ওই নেতাদের সুপারিশ। এই যে দুর্ঘটনা দেখেন যাচ্ছে, একটা প্রাণ যাচ্ছে, একটা পরিবারের ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে। এরা করছে কি, আপনি দেখবেন মেহেরপুর শহরে মোটরসাইকেল ঠিক সন্ধ্যা হলেই আমঝুপি এই রোডটা, চুয়াডাঙ্গা এই রোডটাতে এরা পাল্লাপাল্লি শুরু করে। এই কৃষ্ণদিন পাল্লাপাল্লি দিদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছেই। এবং এদেরকে যদি একটু কন্ট্রোল না করা হয়, তাহলে কিভাবে এটা সম্ভব হবে? অধিকাংশই ড্রাইভিং লাইসেন্স নেই, এক নম্বর। আবার অধিকাংশ মোটরসাইকেলের কোনো কাগজ নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের দিকে নজরদারিটা, আমার মনে হয় আমার প্রশাসনের, মেহেরপুরের পুলিশ প্রশাসন এটা দেখবে। আমি সেই সারা পৃথিবী যখন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে, আমি একটু বলুন। জো বাইডেনকে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে তাকে শুভেচ্ছা জানাতে চাই। এবং আমাদের বিদায়ী প্রেসিডেন্ট, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, মানে সারা পৃথিবীর চোখ ছিল সেখানে। তো সেখানে মুখরোচক গল্পও ছিল। গতকালকেও দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি নির্বাচনের এই কারচুপি হয়েছে, যার কারণে আমি আদালতে যাব। মানে ওনার যে অভিযোগগুলা, সেই অভিযোগগুলা বাংলাদেশে আমরা হেরে যাওয়া পার্টিকে যে অভিযোগগুলা করে পুঙ্খানুপুঙ্খানুভাবে উনিও সেই অভিযোগগুলা করেছেন। পার্থক্য হচ্ছে যে আমাদের বাংলাদেশের অভিযোগকারীদের কাছে বা দলের কাছে এভিডেন্স থাকে, ওনার কাছে কোনো এভিডেন্স নেই, যার কারণে ওনার 4টা মামলা খারিজ হয়ে গেছে। ঠিক আছে? তো অনেকটা হাস্যরসেরও জন্ম দিয়েছে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বিশ্ব শক্তি, সেখানকার প্রেসিডেন্ট কিভাবে নিজেকে উপস্থাপন করছে। আজকে একটা মজার কথা বলি। আমি আজকে কিছুক্ষণ আগে এই রিপোর্টটা পড়ছিলাম, দি মেল পোস্টের রিপোর্ট। আচ্ছা, ওখানে বলা হচ্ছে যে এই প্রেসিডেন্ট ট্রাম্পকে মামলাধীন যেমন অবস্থা রয়েছে, তাকে এমন হতে পারে তার হাতে হাত করা পড়তে পারে। যে পরিস্থিতি হচ্ছে তাতে সে তো কোনো কিছুই মানছে না, এবং সে বলছে এটা খুব রাষ্ট্রের জন্য, আমেরিকার রাষ্ট্রের জন্য রাইট, খুব দুঃখজনক ঘটনা। কারণ ওরা গণতন্ত্রের পীঠস্থান বলে দাবি করে এবং গণতন্ত্রের মূল জায়গাটা দাবি করছে। তাদের টোটাল সেট আপের যে সিস্টেম, সেই সিস্টেম বলছে যে
নির্বাচন পারফেক্টলি হচ্ছে এবং সেই সিস্টেম সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্প যেদিন ঘোষণা করছে যে না আমি এটাকে মানছি না, ভোটের দ্বিতীয় দিনের দিন যখন এই কথা বলছে, তখন অলরেডি রাষ্ট্র বাইডেনকে তার বাড়ির এলাকার সমস্ত কিছু নো ফ্লাই জোন, নিরাপত্তা ইয়ে করেছে, নো ফ্লাই। নো ফ্লাই জোন ঘোষণা করে দিল, সমস্ত কিছু করে দিল। এরপরেও ট্রাম্প কি বুঝতে পারছে না? প্রশাসন তো ট্রাম্পের না, প্রশাসন হচ্ছে যুক্তরাষ্ট্রের। রাইট। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রশাসন তারা তো এটাকে পারফেক্টলি ড্রিল করছে। উনি কি জানেন না যে আসলে একটা ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেমের, আমি যদি এভাবে বলি, খোল নলচে পাল্টে দেওয়ার মতো ক্ষমতা কোনো ব্যক্তির নাই। এমন একটা সিস্টেমে চলে। আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্টের এরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, এটা একটা ইতিহাস করলো। আজ সকালে এক চায়ের দোকানদার বলছিল, ভাই বোঝেন না, বাংলাদেশ থেকে মোদি, মোদি থেকে ট্রাম্প। আচ্ছা, আমি একদম সে চায়ের দোকানদার এই কথাটা বলাতে আমি হয়ে গেছি। আমরা কয়েকজন আলোচনা করতেছিলাম যে ট্রাম্প এটা করতেছে কেন, তখন হট করে বলো যে বুঝছেন না ভাই এরকম। তাহলে আমাকে তাই তো, আমি তো মাঠ পর্যায়ে কাজ করার লোক, এনজিও করতাম না। মাঠ পর্যায়ের লোকের কিন্তু চেতনাটা দেখেন, কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ, কোথায় মোদি, কোথায়। না সে তো বটে। বলছি এই যে মানে আপনি ওই যে বললেন ইকুয়েশনটা তৈরি করেছে। হ্যাঁ, এটা এই ইকুয়েশনটা ও তৈরি করতেছে। ও বলতে যাচ্ছে যে বাংলাদেশেও তো এরকম হয়, অভিযোগ দেয়। ভারতেও তো এই আগে অভিযোগ হয়েছে, আবার এটা আবার দেখি ট্রাম্পও করতেছে। তবে এটা ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প যেটা করলো, সেটা যে মানে তাদের জাতিগতভাবে যেভাবে দ্বিধাবিভক্ত করে দিল একদম, মানে অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে যে ফর হোয়াইট। হ্যাঁ, এইটা খুব মারাত্মক হচ্ছে, যেটা সত্যিকার অর্থে পৃথিবীর এমন কোনো দেশের ইয়ে নাই, নাগরিক নাই যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে জায়গা দেয়নি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিক্স, মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি নিয়ে নানান আলোচনা সমালোচনা করতে পারি, একটা সাম্রাজ্যবাদী মানসিকতা তার আছে, তো এগুলো নিয়ে ইয়ে থাকতে পারে। কিন্তু তাদের ক্ষমতা হস্তান্তরের যে প্রশ্নটা, রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের এই সিস্টেমটা তো আসলে খুব দীর্ঘদিনের এবং এস্টাবলিশ, তাই না? সেখানে তো খুব স্মুথলি ক্ষমতা হস্তান্তর হয়। কিন্তু ট্রাম্প সেই জায়গাটা কুলুষিত করলো, এটা খারাপ হলো। এটা নিঃসন্দেহে খারাপ, এটা নিঃসন্দেহে খারাপ হলো। জো বাইডেনের মতো একজন ব্যক্তি, যে সে ট্রাম্পের সাথে তো তার, সে ট্রাম্প প্রশাসনও তো কাজ করেছে, এবং তার যে কার্যক্রম, তার যে বিশ্বে যে একটা পরিচিতি, এবং এই যে ভোটের যে জোয়ার, তার গুরুত্বটা তাকে দিতে হতো। তুমি বলছো যে কারচুপি হয়েছে, তাহলে কারচুপি কি মার্কিনিরা করে? তুমি কি সেটাই প্রমাণ করতে চাচ্ছ? তাহলে তো প্রমাণ করো। যাদের মার্কিনিরা ওই কথা বলেছে, তো তুমি প্রমাণ করো। একটু বেশি নিয়ে, সরি আমরা একটু বেশি নিয়ে নিয়েছি। আমরা একদমই একটু ভালো হলো আলোচনা, আরো কিছু করতে পারলে ভালো হতো। একটা টাইমের মধ্যেই থাকার চেষ্টা করছি আমরা। তো অনেক ভালো লাগলো। আপনাকে আবারও কোনো সময় আপনাকে আমন্ত্রণ জানাবো। এটা যেহেতু সংবাদ নিয়ে আলোচনা, তো এখানে সাংবাদিক ওরিয়েন্টেডই আমাদের প্রোগ্রামটা, সেক্ষেত্রে মাঝে মধ্যেই আপনাকে অতিথি হিসেবে, হ্যাঁ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আপনাদের প্রোগ্রামে আসবো, সুযোগ পেলেই আমি আসবো, অসুবিধা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের সকলকে, শ্রোতাবৃন্দদেরকে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম রুহুল কুদ্দুস টিটু ভাইয়ের সাথে। এতক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, হয়তো আপনাদের মতামত আপনারা ব্যক্ত করবেন। আমরা চেষ্টা করব যে আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠানটাকে আরও কিভাবে সুন্দর করা যায়, আমাদেরকে যদি পরামর্শ দেন আমরা উপকৃত হব। করোনাকালীন সময় চলছে, এই করোনাকালীন সময়ে অবশ্যই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যবিধি আমরা প্রত্যেকেই মেনে চলব, নিজেরা সুস্থ থাকবো, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করব। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ।